প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে এই ক্লাসটি আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির উপর দিচ্ছি। এই বীজগাণিতিক রাশিটি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরই সৃজনশীল এমনকি এমসিকিউ কোনো না কোনোটি তোমার কি পরীক্ষাতে আসতেছে। আর এই অধ্যায়টি তোমাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে কিন্তু এই অধ্যায়টি অন্যতম। শুধু পরীক্ষাতে আসে তাই বলে নয়, এই অধ্যায়টা অনেক বেশি তথ্যবহুল। এই অধ্যায়ে অনেক বেশি তোমার ইন্ডিভিজুয়াল তথ্য আছে, যে তথ্যগুলো তোমার হায়ার এডুকেশনের জন্য ম্যাথ কেন্দ্রিক পড়াশোনা করার জন্য এই তথ্যগুলো সম্পর্কে তোমাকে আরো ভালো পারফেক্টলি জানতে হবে। তো এই বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে, তোমাদের এই অধ্যায়ের যে প্রাথমিক যে শুরুতে যে আলোচনাগুলো আছে তার ভিতরে কিন্তু অনেকগুলো কাজ দেওয়া আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়ে তোমাদের অধ্যায়ভিত্তিক যে কাজগুলো আছে এবং যে অনুশীলনগুলো আছে তার উপর কি ধারাবাহিক ক্লাস দেওয়ার জন্য আমি প্রথমেই তোমাদেরকে তোমাদের বইয়ের যে 40 পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর 40-এর যে কাজ আছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব। এই কাজগুলো নিয়ে আলোচনা করতে হলে বা এই কাজগুলো পারতে হলে তোমাকে এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। যে এখানে বীজগাণিতিক রাশি, তুমি বীজগাণিতিক রাশি চ্যাপ্টার করতেছো, তো প্রথমে তোমাকে বীজগাণিতিক রাশি কাকে বলে এই সংজ্ঞাটি তোমাকে পারতে হবে। বীজগাণিতিক রাশি তোমাকে চিনতে হবে। তারপরে কি চলক এবং ডোমেন কি, ধ্রুবক কি, বহুপদী কি, মুখ্য পদ, মুখ্য সহগ মাত্রা, এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের যে বোর্ড বইটি আছে এই বোর্ড বই কেন্দ্রিক হবে। তোমাদের বোর্ড বইয়ে যেই টপিকগুলো আছে প্রত্যেকটা টপিককে আমি আমার ক্লাসের মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অধ্যায়টির জন্য অন্ততপক্ষে তোমাদের কারো শরণাপন্ন হতে হবে না। আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমরা যখন আমার কোনো ক্লাস দেখবে তোমরা অবশ্যই তোমাদের কাছে খাতা কলমটি রাখতে হবে। তোমাদের যে তথ্যগুলো তুমি জানো না, তোমার কাছে আনসিন মনে হচ্ছে, বা যে তথ্যগুলো তোমাকে নোট করে রাখার প্রয়োজন বোধ করো, প্রত্যেকটা তথ্য তোমার খাতার মধ্যে নোট করে রাখতে হবে। তাহলে তোমার এই ক্লাসটা দেখা সার্থক হবে এবং তুমি বোর্ড বইয়ের অঙ্কগুলো তুমি যথাযথভাবে চর্চা করতে পারবে এবং তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে। তো শুরুতেই চলো বন্ধুরা আমরা বীজগাণিতিক রাশি কি ওই সম্পর্কে আমরা জেনে নিই। যে প্রথম শুরুতে আমি মনে করো যে 4 + x + y - z, আমি এরকম একটি কতগুলো প্রতীক, এখানে x y z হচ্ছে কি প্রতীক, এবং একটি সংখ্যাকে আমি একসাথে অ্যাড করলাম। তো বীজগাণিতিক রাশির যে সংজ্ঞাটি আছে এই সংজ্ঞাটি হচ্ছে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক কি। যেমন এখানে মনে করো আমি এই এক বা একাধিক প্রতীক ইউজ করলাম, সংখ্যা ইউজ করলাম কি একটা সংখ্যা, এনে একাধিকও থাকতে পারতো। এখানে মনে করো আমি এই জায়গাতে একটা √5 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক কি প্লাস মাইনাস গুণ ভাগ। তুমি যদি প্লাস মাইনাস গুণ ভাগ তারপর কি ঘাত, ঘাত বলা হয়েছে এই কারণে আমি মনে করি এখানে x দিলাম, আমার ইচ্ছে হচ্ছে আমি x এর উপর ঘাত দেব, আমি জি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তার মানে আমি কি বললাম দেখো, এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস গুণ বা ঘাত বা মূল চিহ্নের যে কোনো একটি, এখানে মূল চিহ্ন বলা হচ্ছে তোমাকে √5 দিচ্ছি আমি, তো √কে একটি মূল চিহ্ন। এখানে তুমি যদি এই জেডের উপরে তুমি গণমূল চিহ্ন দাও তাতেও কোনো সমস্যা নেই। যে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস গুণ বা ঘাত বা মূল চিহ্নের যে কোনো একটি বা একাধিককে যথাযথভাবে অর্থপূর্ণভাবে তুমি যদি সংযুক্ত করো, এখানে অর্থপূর্ণ বলা হয়েছে এই কারণে তুমি যদি এখানে প্লাস লিখলা, প্লাসের পরে আবার তুমি মাইনাস দিয়ে দিলা, তাহলে তো এই রাশিটা তোমার কি অর্থপূর্ণ হবে না। তুমি প্লাসের পাশাপাশি আবার তুমি মাইনাস চিহ্ন তুমি দিতে পারো না, তাই এখানে অর্থপূর্ণ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থপূর্ণভাবে সংযুক্ত করলে যে প্রতীকের, এই পুরাটাকে একটা প্রতীক বলা হবে, যে প্রতীকের সৃষ্টি হবে তাকে বলা হবে কি বীজগাণিতিক রাশি। আমি তোমাদের সুবিধার্থে সংজ্ঞাটি আমি আবার রিপিট করতেছি, আর আমি এই সংজ্ঞাটি তোমাদের বোর্ড বইয়ের সাথে সামঞ্জস্য রেখে আমি বলতেছি। যারা মনে করো আমার কাছ থেকে আমার শোনার পরে আমি বলার পরে যারা নোট করতে পারবে বেটার, যারা পারবে না বই থেকে দেখে নিবি যে আমি কি বলতেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন আমার ক্লাসগুলো দেখবে, আমি যেহেতু তোমাদেরকে বইভিত্তিক ক্লাস দিচ্ছি, তোমাদের মেইন বইটা তোমাদের সাথে রাখার চেষ্টা করবি, তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে। তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক কি,
এটা এক্স ওয়াই জেড থাকতে পারে, এ থাকতে পারে, কোনো সমস্যা নেই। এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস গুণ বা ঘাত বা মূল চিহ্নের যে কোনো একটি বা একাধিককে যথাযথভাবে অর্থপূর্ণভাবে সংযুক্ত করলে যে প্রতীকের সৃষ্টি হয় তাকে বলা হয় কি বীজগাণিতিক রাশি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বীজগাণিতিক রাশি নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তুমি এরকম লক্ষ লক্ষ বীজগাণিতিক রাশি তুমি লিখতে পারবে, x + 2, তারপরে কি y³ + কত 3, এরকম ভাবে তুমি যত বীজগণিতের যত রাশি নিয়ে কাজ করবে, যত তুমি এরকম পদ এরকম একাধিক পদকে লিখবে, এই প্রত্যেকটা হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির পরে তোমাকে জানতে হবে কি চলক ও ডোমেন কি। এখানে আমি যে বীজগাণিতিক রাশিটা এখানে লিখলাম, এখানে এক্স ওয়াই জেড হচ্ছে কি ডোমেন, এখানে তার চলক। এখানে চলক কাকে বলা হবে? চলক হচ্ছে বীজগাণিতিক রাশির কোনো প্রতীক যদি একটি সেটে, মনে করো আমি এখানে একটি সেট লিখলাম, সাপোজ 1 2 3 4, এটা হচ্ছে একটি নির্দিষ্ট সেট, যে কোনো বীজগাণিতিক রাশি একটি প্রতীক, কোনো বীজগাণিতিক রাশির একটি প্রতীক, কোনো বীজগাণিতিক রাশির একটি প্রতীক বা যে কোনো প্রতীক হইতে পারে একটি সেটের অনির্ধারিত যে কোনো একটি সদস্যকে যে নির্দেশ করে। এখানে 1 2 3 4 5 আমি এরকম আমি যে কোনো ন্যাচারাল সংখ্যা আমি নিতে পারি, এরকম যে কোনো সদস্যকে, যেমন মনে করো x হচ্ছে কি একটি চলক, এই চলক কি করতেছে এই সেটের মনে করো 1 সদস্যকে নির্দেশ করতেছে। তাহলে এটাকে মানে অ্যাকচুয়ালি চলক কোনো স্পেসিফিক সাংখ্যিক মান নয়, কিন্তু সে যদি কোনো সেটের কোনো একটা সদস্যকে নির্দেশ করে তখন তাকে বলা হবে কি চলক। অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশি যে কোনো একটি প্রতীক যদি যে কোনো একটি সেটের বা একটি নির্দিষ্ট সেটটি নির্দিষ্ট থাকতে পারে, নির্দিষ্ট একটি সেটের অনির্ধারিত একটি সদস্যকে যদি তোমার নির্দেশ করে তখন তাকে বলা হবে কি, তাকে বলা হবে চলক। আশা করি শিক্ষার্থী, আর নর্মালি তোমরা তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় চলক কি, চলক মানে হচ্ছে স্যার এখানে এক্স ওয়াই জেড যে অজ্ঞাত যে প্রতীকগুলো থাকবে তাই চলক। হ্যাঁ তাই চলক, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই চলক, কিন্তু তারপরেও তোমাকে চলকের একটি সংজ্ঞা তোমাকে পারতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলক সম্পর্কে আমরা জানলাম। চলক হচ্ছে বীজগাণিতিক রাশি কোনো একটি প্রতীক যদি একটি সেটের অনির্ধারিত যে কোনো একটি সদস্যকে যদি নির্দেশ করে তখন তাকে বলা হবে কি চলক। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা এখানে ডোমেন কি। ডোমেন হচ্ছে যে এই প্রতীকটা যে সেটের যে কোনো একটি অনির্ধারিত সদস্যকে নির্দেশ করতেছে, ওই সেটের প্রত্যেকটি সদস্যকে তোমার কি বলা হবে, একত্রে রেখে ডোমেন বলা হবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বীজগাণিতিক রাশি বুঝতে পারছো, চলক এবং ডোমেন বুঝতে পারছো। তারপরে আসো তোমার এখানে ধ্রুবক কি। ধ্রুবক হচ্ছে এখানে যে 4 একটি ধ্রুবক এবং √5 হচ্ছে কি একটি ধ্রুবক, অর্থাৎ চলক বর্জিত কোনো পদকে কি বলা হবে, ধ্রুবক বলা হবে। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা বহুপদী কি। বহুপদী হচ্ছে এক ধরনের বীজগাণিতিক রাশি, অর্থাৎ সবে এই আমরা যতগুলো আমরা এই ধরনের ইকুয়েশন বা কাজ করি এগুলো সবই হচ্ছে কি বীজগাণিতিক রাশি, কিন্তু বীজগাণিতিক সকল বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী নয়, কিন্তু সকল বহুপদী কিন্তু বীজগাণিতিক রাশি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি মনে করো এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে মনে করো আমি x + y + z + আমি 3 লিখলাম, অর্থাৎ আমি এখানে এই যে বীজগাণিতিক রাশিটা আমি লিখছি এখানে শর্ত হচ্ছে এই বীজগাণিতিক রাশিটি লেখার জন্য আমি যে প্রতীকগুলো ব্যবহার করছি এই প্রতীকগুলোর কোনোটির ঘাত কখনোই নেগেটিভ মান হবে না, কখনোই ভগ্নাংশ হবে না। যদি ভগ্নাংশ হয় এরকম নেগেটিভ মান হয় তাহলে এটা কোনো অবস্থাতেই কি এটা বহুপদী হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের যে বীজগাণিতিক রাশি আমরা যে লিখলাম যে এখানে এই বীজগাণিতিক রাশির মধ্যে কোনগুলো বহুপদী, তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে এখানে বহুপদী হচ্ছে এক ধরনের বীজগাণিতিক রাশি, তবে এই বহুপদী যে অজ্ঞাত কি বলা যায় যে চলকগুলো আছে এই চলকগুলোর ঘাত হইতে হবে অবশ্যই অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে কি, তার ঘাতগুলো তোমার কি হবে 0 1 2 3, 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এখানে ভগ্নাংশ হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এখানে বহুপদী সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আসো তোমরা যে এখানে মুখ্য সহগ কি বা মুখ্য পদ কি।
তো তাহলে তোমরা বীজগাণিতিক রাশি এবং বহুপদী নিয়ে তোমাদের আর কোনো ধরনের কন্ট্রাডিকশন থাকার কোনো কারণ নেই। এখন শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই যে এই তিনটা বিষয় সম্পর্কে আমরা এখন জানবো যে বহুপদীর মুখ্য পদ কি, মুখ্য সহগ কি এবং তার মাত্রা কি। দেখো আমি মনে করো যে এখানে একটা বীজগাণিতিক রাশি লিখতেছি, তুমি লক্ষ্য করো যে x টু দি পাওয়ার 5 প্লাস কত হবে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব, এখানে আমি 3 দিয়ে দিলাম, প্লাস x স্কয়ার প্লাস 2, দ্যাট ইজ এটা হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। এবং এটা বীজগাণিতিক রাশি একটি আদর্শ আকারে আছে। আদর্শ আকার বলতে কি, তুমি যে বীজগাণিতিক রাশিটি লিখবা এবং এখানে তুমি যে চলকটা ব্যবহার করবা ওই চলকের যে প্রত্যেকটি ঘাত তোমার কি ধারাবাহিকভাবে সাজানো থাকতে হবে। যে 5 এর পরে 4, 4 এর পরে 3, তুমি হুট করে 2 লিখলা, 5 লিখলা, তাহলে কিন্তু হবে না। এটা তোমাকে অবশ্যই ধারাবাহিকভাবে সাজাতে হবে। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি এবং এটা হচ্ছে তার একটা আদর্শ আকার। আর আদর্শ আকার হলে এখানে তোমার মুখ্য পদ কি, মুখ্য পদ হচ্ছে তুমি যে বহুপদীটি লিখবা এই বহুপদীর সর্বোচ্চ ঘাতযুক্ত পদটিকে বলা হয় কি মুখ্য পদ। অর্থাৎ কোন বহুপদীর সর্বোচ্চ ঘাতযুক্ত পদটিকে কি বলা হবে, মুখ্য পদ বলা হবে। আর এই মুখ্য পদের মধ্যে এই মুখ্য পদের যে চলকের সাথে যা তোমার সহগ হিসেবে থাকবে, কোএফিসিয়েন্ট বলা যায়, যে যা সহগ হিসেবে থাকবে তাকে বলা হবে তোমার কি, তাকে বলা হবে তোমার মুখ্য সহগ। এবং মুখ্য পদে তার যে তোমার যে সর্বোচ্চ ঘাত যে ঘাতটা থাকবে এই ঘাতটাকে, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মুখ্য সহগ। আর পুরাটাকে তোমার কি বলা হবে, মুখ্য পদ বলা হবে। এই পুরাটাকে শিক্ষার্থী বন্ধুরা কি বলা হবে, মুখ্য পদ বলা হবে। আর এটাকে বলা হবে তোমার কি, এটাকে বলা হবে তোমার মাত্রা। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমার মুখ্য পদ কি, মুখ্য সহগ কি এবং মাত্রা কি এই সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। এখন চলো শিক্ষার্থী বন্ধুরা এক চলকের বহুপদী কাকে বলে, দুই চলকের বহুপদী কাকে বলে, তিন চলকের বহুপদী কাকে বলে এই সম্পর্কে আমরা একটু জেনে নেই। তারপরে আমি তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। যে সকল বহুপদীতে একটি মাত্র চলক থাকবে, একটি মাত্র চলক বিশিষ্ট এক বা একাধিক পদ থাকবে, অর্থাৎ যে সকল বহুপদীতে একটি মাত্র চলক বিশিষ্ট এক বা একাধিক পদ থাকবে তাকে বলা হবে কি এক চলকের বহুপদী। যেমন লক্ষ্য করো তুমি, আমি কি লিখলাম দেখো x স্কয়ার প্লাস x প্লাস 2, এটা কি, এটা হচ্ছে তোমার একটি এক চলকের বহুপদী। কারণ এখানে তোমার শুধু একটি মাত্র তোমার কি চলক আছে, একটি মাত্র ভেরিয়েবল আছে। এখন তুমি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আবার এক চলকের যে বহুপদী আছে তার একটা সাধারণ একটি সংকেত আছে cx টু দি পাওয়ার p, অর্থাৎ তার প্রত্যেকটা পদকে cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা যাবে। আর cx টু দি পাওয়ার p এই কন্ডিশনটা কখন প্রয়োগ করা যাবে, যখন এই পুরো রাশিটিতে একটা চলকের বাইরে আর কোনো চলক বিদ্যমান থাকবে না। যেমন তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পদটাকে যদি কম্পেয়ার করি cx টু দি পাওয়ার p হিসেবে, তাহলে কি c এর মান কত হবে 1 আর p এর মান কত হবে 2 হবে। আবার এখানে কত হবে দেখো 1, c এর মান কত 1, আবার তোমার কত এই p এর মান কত, p এর মান হবে 2। আবার এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা x নেই, তাতে কোনো সমস্যা নেই। আমি যদি 20x টু দি পাওয়ার 0 লিখি তাতেও কোনো প্রবলেম নেই। এখানে তুমি খেয়াল করো c এর মান কত 2, বাট এখানে p এর মান কত, p এর মান হচ্ছে 0। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে একটি এক চলকের বহুপদী। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা দুই চলকের বহুপদী কি তুমি খেয়াল করো, মনে করো আমি লিখলাম কি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 5 লিখলাম, এটা হচ্ছে কি একটি দুই চলকের বহুপদী। অর্থাৎ যে সকল বহুপদীতে দুটি চলক বিশিষ্ট এক বা একাধিক পদ থাকবে তাদেরকে বলা হবে তোমার কি দুই চলকের বহুপদী। এক বা একাধিক পদ একটি থাকতে পারে, তুমি মনে করো আমি শুধু 2x লিখলাম বা আমি এরকম ভাবে শুধু 2x লিখলাম, এটাও কিন্তু একটি এক চলকের বহুপদী। পদ কয়টা থাকবে এটা কোনো ম্যাটার না, তোমাকে দেখতে হবে চলক কয়টা আছে এবং cx টু দি পাওয়ার p কে সে ফুলফিল করে কিনা, এখানে p এর মান কি তোমার ভগ্নাংশ আছে কিনা, p এর মান কি ঋণাত্মক আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। তারপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কি একটি দুই চলকের বহুপদী। কারণ এবং তাকে দুই চলকের বহুপদীর সংকেতটা হচ্ছে y টু দি পাওয়ার q, এটা হচ্ছে কি দুই চলকের বহুপদীর সংকেতটা আমি তা লিখতে পারি। তুমি লক্ষ্য করো যেমন যে এই পদটাকে আমি যদি এর সাথে কম্পেয়ার করি তাহলে এরকম হবে 2 *
x স্কয়ার ইনটু y টু দি পাওয়ার কত হবে 0। এখানে y নাই, তারপরে তুমি যদি y টু দি পাওয়ার 0 লেখো তাতে কোনো প্রবলেম নেই। তুমি লক্ষ্য করো এখানে c এর মান 2 আর p এর মান কত 2, তারপরে q এর মান কত, q এর মান হচ্ছে 0। সেম ভাবে তুমি এটাকে ফুলফিল করো 3 ইনটু x টু দি পাওয়ার 0 ইনটু y স্কয়ার। তুমি এর সাথে কম্পেয়ার করলে c এর মান 3, তারপরে p এর মান কত হবে 0 হবে, এবং কি q এর মান কত হবে 2 হবে। তুমি সেম ভাবে এই পদটাকে তুমি লিখতে পারো 5 ইনটু x টু দি পাওয়ার 0, তারপর কত হবে y টু দি পাওয়ার 0 হবে, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দুই চলকের বহুপদী নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। এখন আসো তোমরা তিন চলকের বহুপদী কি। তিন চলকের বহুপদী মনে করো আমি এরকম লিখলাম যে 2x স্কয়ার y স্কয়ার, তারপর কত হবে 3y স্কয়ার z স্কয়ার প্লাস 5 ইনটু কত হবে 5 ইনটু x স্কয়ার তারপরে কি z স্কয়ার প্লাস 7 লিখতে পারো। যে তাহলে তুমি তিন চলকের বহুপদী তুমি সংজ্ঞা লিখে দিবা যে সকল বহুপদীতে তিনটি চলক বিশিষ্ট এক বা একাধিক পদ থাকবে তাদেরকে তিন চলকের বহুপদী বলা হবে। আর তিন চলকের বহুপদীর প্রত্যেকটি পদকে তোমার এই যে এই প্রতীকের সাহায্যে লেখা যাবে c x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q z টু দি পাওয়ার r হিসেবে লেখা যেতে পারে। তো আমি আগে তোমাদেরকে দেখাইছি এখানে z নাই, তাতে কোনো সমস্যা নাই, তুমি ইনটু z টু দি পাওয়ার 0 লিখতে পারো। তাহলে এখানে প্রত্যেকটা পদকে c x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q z টু দি পাওয়ার r হিসেবে লিখতে পারো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যদি বলা হয় যে কোনো একটি বহুপদীর মাত্রা কত, তাহলে এইরকম তুমি p এবং q এর মাত্রা যোগ করে একসাথে p প্লাস q বলতে পারবে, p প্লাস q প্লাস তুমি আরও বলতে পারবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বেসিক বিষয়গুলো সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। এখন চলো আমরা তোমাদের বইয়ের যে 40 পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো একটু সলভ করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 40 পৃষ্ঠার বইয়ের যে কাজগুলো আছে তার মধ্যে 1 নম্বর কাজগুলো হচ্ছে কি, লক্ষ্য করো যে এখানে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। তো আমি তোমাদেরকে বহুপদী হওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত কি বলছি, যে চলকের ঘাত ভগ্নাংশ হবে না, চলকের ঘাত ঋণাত্মক সংখ্যা হবে না। ওই দুটো জিনিস বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি হবে, তোমার সবগুলো বীজগাণিতিক রাশি কি হবে, বহুপদী। তো এখানে তুমি লক্ষ্য করো যে প্রথম কি আছে 2x কিউব কি একটি 2x কিউব হচ্ছে একটি এক চলকের বহুপদী, কারণ তাকে c x টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা যায়। তারপর লক্ষ্য করো তোমার কি আছে 7 - 3 স্কয়ার, এটা হচ্ছে একটি বহুপদী, কারণ এখানে a হচ্ছে চলক, তার ঘাত তোমার কি, তার ঘাত হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে x কিউব প্লাস x ইনভার্স 2, এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বহুপদী নয়, কারণ তার চলকের ঘাত কি আছে, ঋণাত্মক সংখ্যা। তারপর আসলে তোমার a স্কয়ার প্লাস a বাই a কিউব মাইনাস a, এই অঙ্কটা আমরা একটু করে দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা। এটা কি, আর তোমাদের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের হায়ার ম্যাথের প্রত্যেকটা সিঙ্গেল পেজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনো পেজ তোমাকে স্লিপ করা যাবে না, কারণ তাহলে তুমি এমসিকিউতে খারাপ করবে। এমসিকিউ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর ম্যাথ নিয়ে যারা তোমাদেরকে সাজেস্টিভ কথা বলে, সাজেশন দেয়, আমি এই জিনিসটা একদম অপছন্দ করি। ম্যাথ তোমাকে টোটাল বই সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এখানে সাজেশনের কোনো সুযোগ নেই। তুমি যে জিনিসটা সাজেশন করে বাদ দিবে ওটা থেকে তুমি পরীক্ষাতে গিয়ে দেখবে একদম এমসিকিউ এসে পড়ছে, তাই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তোমাকে। হ্যাঁ, তবে গুরুত্বের বিচারে একটা চ্যাপ্টার কম বেশি হইতে পারে, কিন্তু কোনো জিনিস বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করতেছি যে a স্কয়ার প্লাস a বাই কত আছে, a কিউব মাইনাস a আছে। এখন তুমি যদি উপর থেকে a কমন নাও তাহলে a প্লাস 1 হবে, নিচে a কমন নাও a স্কয়ার আছে a কাটা, তাহলে কি থাকবে a প্লাস 1, পরে কত a প্লাস 1 বাই a মাইনাস 1 কাটা, তাহলে কি থাকবে 1 বাই a মাইনাস 1। এখন দেখো তুমি তার ঘাত কি হয়ে গেছে, ঋণাত্মক, তার মানে এটা কি, এটা বহুপদী নয়, আমরা এটাকে বহুপদী বলতে পারি না। আর তোমরা মেইন বই থেকে মিলিয়ে নেবে আমার অঙ্কগুলো আমি কোনটা করাচ্ছি, মেইন বইটা অবশ্যই তোমাকে সাথে রাখতে হবে। তারপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর 5x স্কয়ার 2xy প্লাস y স্কয়ার, এটা হচ্ছে একটা বহুপদী। কেন? কারণ তার যে চলকগুলো আছে প্রত্যেকটার ঘাত কি আছে, তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন লক্ষ্য করো 6a প্লাস 3b, এটা একটা বহুপদী, বাট 7 নম্বরটা কি আছে 6 স্কয়ার প্লাস 2ac মাইনাস 3, দেখো তো এটা বহুপদী কিনা।
যে c স্কয়ার 7 নম্বর অঙ্কটি c স্কয়ার প্লাস কত প্লাস 2/c মাইনাস কত 3 তাহলে c স্কয়ার প্লাস 2 ইনটু 1/c মাইনাস 3 c স্কয়ার প্লাস কত হবে 2 ইনটু c ইনভার্স মাইনাস 3 দেখো এখানে চলকের ঘাত কি আসছে ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা এটাকে বহুপদী বলতে পারবো না এরপরে আসো তোমরা দেখো 8 নম্বর অঙ্কটি কি আছে 3 ইনটু রুট ওভার 8 নম্বর কি আছে দেখো 3 ইনটু রুট ওভার n মাইনাস 4 তার মানে সমান 3 ইনটু n মাইনাস 4 পাওয়ার কত হাফ তুমি এখানে পাওয়ার কি ভগ্নাংশ আসছে তাহলে এটাকে তুমি বহুপদী বলতে পারবে না এরপরে আসো তুমি 10 নম্বর এখানে 8 নম্বর 9 নম্বর এটা হচ্ছে বহুপদী কারণ এখানে x এবং y এর ঘাত কোনো ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ নেই তারপরে 10 নম্বরটা হচ্ছে বহুপদী 11 নম্বর বহুপদী নয় কারণ 6/x মানে কি 1/x মানে হচ্ছে x ইনভার্স এটাকে তুমি বহুপদী বলতে পারো না তারপরে 3/4 এখন শিক্ষার্থী বন্ধুরা অনেকেই জায়গায় ভুল করে বলে যে স্যার ভগ্নাংশ তো বহুপদী হবে না তাহলে 3/4 x এটা কি বহুপদী হবে তোমাকে এখানে দেখতে হবে তুমি সহগ হিসেবে যা থাকবে তা ভগ্নাংশ আসো কোনো সমস্যা নেই শুধু চলকের ঘাত যদি তোমার ঋণাত্মক বা ভগ্নাংশ আসে তাহলে এটা বহুপদী হবে না এখানে সহগ ভগ্নাংশ আছে কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে কি একটি বহুপদী এখন চলো আমরা পরবর্তী তোমাদের কাজের যে পরবর্তী কাজটি আছে তা সলভ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের যে 2 নম্বর কাজটি আছে খেয়াল করো যে নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো তাহলে লক্ষ্য করো আমরা চলক মাত্রা এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছি আমি এগুলো রিপিট করতে চাচ্ছি না তোমরা খেয়াল করো যে x² + 10x + 5 এখানে চলক কয়টা আছে চলক আছে একটা চলকের সংখ্যা আছে আর মাত্রা চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 তার মানে এখানে মুখ্য পদ কোনটা মুখ্য পদ হচ্ছে এই যে এই প্রথম পদটি তাহলে তার মাত্রা কত মাত্রা হচ্ছে 2 তারপর তোমরা লক্ষ্য করো যে 3a + 2b এখানে চলক আছে কত দুইটা a এবং b এবং তুমি দেখো a এর মাত্রা 1 b এর মাত্রা কত 1 তাহলে আমরা এর মাত্রা 1 বলতে পারি এরপর তোমরা লক্ষ্য করো 4xyz এটা হচ্ছে একটি তিন চলকের বহুপদী এবং আমি তোমাদেরকে একটি কথা বলছিলাম যে যদি তোমার এরকম হয় যে c x⁴p y⁴q যেই পদে p + q এর মান সর্বোচ্চ হবে ওইটাই হচ্ছে কি তার মাত্রা তাহলে এখানে ওই সেমই x y z এর x এর পাওয়ার 1 y এর 1 z এর 1 তাহলে যোগ করলে কত হবে 3 এই 3 হচ্ছে কি তার মাত্রা অনেকে তোমার ধুম করে একটা आंसर দিয়ে দেয় বলে যে তার মাত্রা হচ্ছে 1 হবে না গুণাকারে থাকলে যেই পদে সর্বোচ্চ p + q r অথবা p + q এর ঘাত সর্বোচ্চ হবে ওইটাই হচ্ছে কি তার মাত্রা এবং ওইটাই হচ্ছে কি তার মুখ্য পদ এরপর তুমি খেয়াল করো তাহলে এর মাত্রা চলক হচ্ছে তিনটা মাত্রা 3 এবং এটা চলক কয়টা দুইটা এবং তার mm দুইটা হচ্ছে তার চলক এবং তার মাত্রা কত 2 আর 1 3 এটা কত 2 আর 1 3 তাহলে তার মাত্রা 3ই হবে এরপর তুমি লক্ষ্য করো 7a + 6b - 2b চলক দুইটা তার মাত্রা কত 1ই হবে আর এখানে 6a² + a² b² c² তার চলক হচ্ছে তিনটা মাত্রা কত হবে 2 2 4 4 2 2 কত হবে 6 হবে তাহলে তোমাদের 2 নম্বর পরবর্তী কাজটি করে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জায়গা থেকে বিভিন্ন ভাবে তোমাদের অঙ্ক আসতে পারে এমসিকিউ আসতে পারে সৃজনশীল আসতে পারে তুমি লক্ষ্য করো সরি যে এখানে 5x² y y - 4x⁴ -2 এখানে আমি যদি তোমার আমি নরমালি তোমাকে প্রশ্ন করি শিক্ষার্থী বন্ধু এখানে চলক কয়টা আছে তুমি আনসার করে দিবে কি দুইটা যে x এবং y কিন্তু আমি যদি তোমাকে স্পেসিফিক করে উল্লেখ করে দেই যে এই রাশিটাকে এই যে তোমার এই বহুপদীটাকে তুমি x চলকের বহুপদী হিসেবে আদর্শ রূপে লিখো x চলকের বহুপদী হিসেবে আদর্শ রূপে লিখো তাহলে x চলক x কে যদি চলক তোমাকে উল্লেখ করে দেই তাহলে বাকি সব এখানে কি হবে সহগ বা ধ্রুবক তার যদি তোমাকে চলক উল্লেখ না করে তাহলে তুমি এটাকে x এবং y দুটোই চলক বলতে পারো যেহেতু আমাকে x কে আমাকে চলক উল্লেখ করে দিছে এবং আমাকে বলছে কি যে x চলকের বহুপদীর আদর্শ রূপে লিখতে কোনো সমস্যা নেই আমাকে যেহেতু যদি কোনো এরকম কোনো বহুপদীতে তোমাকে চলক উল্লেখ করা থাকে তাহলে ওই চলকটার সাহায্যে তার আদর্শ আকার তোমাকে লিখতে হবে এবং ওই চলকের সর্বোচ্চ যে ঘাত আছে ওই পদটাকে তোমার কি আগে লিখতে হবে তাহলে আমি যদি এখানে যে এই রাশিটাকে x চলকের আদর্শ রূপে লিখি তাহলে কি হবে তুমি খেয়াল করো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা x চলকের বহুপদীর আদর্শ রূপে লিখতেছি x চলকের আদর্শ রূপ
তাহলে x চলকের আদর্শ রূপ যদি তুমি লিখো তাহলে এখানে কি হবে দেখো, যে এই যে x এর যে সর্বোচ্চ ঘাত আছে এই পদটাকে তোমার আগে লিখতে হবে এবং প্রত্যেকটা পদের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা যাকে চলক বলা হবে ওই চলকটাকে ওই পদের পরে লিখতে হবে তোমার, তাহলে সুন্দর হবে বিষয়টা। যেমন মনে করো আমি যদি লিখি এরকম -4 y টু দি পাওয়ার 4 এই যে x টু দি পাওয়ার 4, তার মানে এটা হচ্ছে কি তার সহগ এবং আমি চলকটাকে পরে নিয়ে গেলাম। এরপরে দেখো কি হবে শিক্ষার্থী বন্ধুরা, যে 5y তারপর তোমার কত হবে x স্কয়ার মাইনাস কত 2, তাহলে আমি এটা x চলকের আদর্শ রূপ লিখলাম। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তার মুখ্য পদ কোনটা হবে, এইটা হবে কি তার মুখ্য পদ, তাহলে তার মুখ্য পদ হচ্ছে -4 y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। আমি যদি তোমাকে বলি তার মুখ্য সহগ কত হবে, মুখ্য পদের যে চলকের সাথে যা গুণাকার আছে তা হচ্ছে কি তার মুখ্য সহগ। আমি যদি তোমাকে বলি তার মাত্রা কত হবে, তার মাত্রা কত হবে, মাত্রা হচ্ছে কত 4, যে তোমার এখানে যে মুখ্য পদের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কি তার মাত্রা। আমি যদি তোমাকে প্রশ্ন করি তার ধ্রুবপদ কত হবে, তাহলে দেখো তার ধ্রুবপদ হচ্ছে কি চলক বঞ্চিত পদ হচ্ছে কত -2, তাহলে এটা আমরা x চলকের আদর্শ রূপ হিসেবে লিখলাম এবং এই মানগুলোকে আমি বের করতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি যদি y চলকের আদর্শ রূপে লিখতাম তাহলে বিষয়টা কেমন হতো দেখো, যে y চলকের আদর্শ রূপ, তাহলে তুমি y-টাকে পরে রাখার চেষ্টা করবে, তাহলে এখানে y এর যে সর্বোচ্চ ঘাত যে পদে আছে এটাকে তোমার আগে লিখতে হবে 4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, আর এখানে কি হবে দেখো 5x স্কয়ার ইনটু y মাইনাস 2, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি আগেরটার মতো আমি আবার তোমাকে আমি আনসার করি এই জায়গা থেকে মুখ্য পদ কোনটা, এটা হচ্ছে মুখ্য পদ, তার মুখ্য সহগ কত -4x টু দি পাওয়ার 4, এখানে x কিন্তু এখন আর চলক নয়, এখন চলক হচ্ছে কি y, তাহলে এখানে তার মুখ্য সহগ কত হবে -4x টু দি পাওয়ার 4। আমি যদি তোমাকে প্রশ্ন তার মাত্রা কত 4, তার ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে -2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের আর কোনো প্রবলেম থাকার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এই জায়গা থেকে আরেকটি, আর এই যে তোমার গতে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ প্রায় সেম নিয়মের, তুমি প্রত্যেকটা অঙ্ক বাসায় খুব মনোযোগ সহকারে করবে, আমার কথাগুলো মনে রাখবে। যদি কোনো অঙ্ক তোমরা না পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি যখন পরবর্তীতে এই চ্যাপ্টারটার উপর ক্লাস আপলোড দেবো ওই অঙ্কটা আমি অ্যাড করে দেবো। তো এই জায়গা থেকে শিক্ষার্থী বন্ধু আমরা আরেকটা অঙ্ক সলভ করি। আমি যদি তোমাকে এখন বলি যে এই বহুপদীটিকে তুমি x চলকের বহুপদীর আদর্শ আকারে লিখো, তাহলে x চলকের বহুপদীর আদর্শ আকার কি হবে, x চলকের আদর্শ রূপ কি হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে x এর সর্বোচ্চ ঘাত, পরে এটা কিন্তু কোনো সমীকরণ নয়, অনেকে কি করে যে একটা বীজগাণিতিক রাশি বা বহুপদী যখন পদ চেঞ্জ করে তখন চিহ্ন পরিবর্তন করে, না এটা কিন্তু অনেক বড় একটি ভুল। যখন এটা সমীকরণ আকারে থাকবে তুমি পদের যখন তুমি পক্ষ চেঞ্জ করবে তখন প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন করবে, এখন চিহ্ন পরিবর্তন হবে না। তারপর কি হবে দেখো প্লাস কত x স্কয়ার প্লাস 3। এখন আমি যদি তোমাকে বলেছি তার মুখ্য পদ কত, তার মুখ্য পদ হচ্ছে -x টু দি পাওয়ার 6, তার মাত্রা কত, তার মাত্রা হচ্ছে 6। আমি যদি তোমাকে বলি যে তার মুখ্য সহগ কত, মুখ্য সহগ হচ্ছে -1, কারণ এখানে -1 গুণাকারে আছে, আর তার ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে 3। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কোনো কারণ নেই। এই অঙ্কটি দেওয়ার মূলত এটা কিন্তু অনেক সহজ একটি বিষয়, আমি এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গা থেকে এটাকে y চলকের আদর্শ রূপে লেখা। এই অঙ্কটি দিলেই কি অনেকের একদম মাথা নষ্ট হয়ে যায় যে স্যার এখানে তো কোনো চলকই নেই, তাহলে এটাকে আমি কিভাবে y চলকের আদর্শ রূপ হিসেবে লিখবো, কোনো প্রবলেম নেই, তুমি চলক y নেই তাতে কি আমি y চলক নিয়ে আসবো। দেখো কিভাবে আনবো, আমি y চলকের আদর্শ রূপ হিসেবে এটাকে কিভাবে লিখবো, দেখো আমি যদি এটাকে এভাবে লিখি কোনো সমস্যা নেই। দেখো -x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y টু দি পাওয়ার 0 প্লাস কত প্লাস 3, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। y টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা 1 হয়ে যাবে, আবার আগের পদে থাকবে। এটাকে কেউ ইচ্ছা করলে এরকম ভাবেও তোমরা লিখতে পারো, যাক এভাবে লিখলেই হবে যে y চলক। এখন আমি যদি তোমাকে বলি
যে তার মুখ্য পদ কোনটা, এটা হচ্ছে তার মুখ্য পদ, তার মাত্রা কত 0, তার মুখ্য সহগ কোনটা, এই পুরাটাই হচ্ছে কি তার মুখ্য সহগ, অর্থাৎ -x⁴ +x⁴ +x² তার মুখ্য সহগ, তার মাত্রা হচ্ছে 0, তার ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে 3। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 40 পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। তোমাদের ঘতে আরেকটা কাজ আছে, আমি জাস্ট একটা অঙ্ক দেখায় দেই। তোমাদের ঘ নম্বর যে অঙ্কটি আছে কাজে, এখানে p অফ x এর মান দেওয়া আছে, p অফ 5, p অফ 6, p অফ হাফ এর মান বের করতে হবে। খুব সিম্পল একটি কাজ। তুমি প্রথমে কি লিখবে, যে দেওয়া আছে p অফ x সমান কত 2x² + 3। আমি এই জায়গা থেকে p অফ x, খালি x এর মানটা 5 বসায় দিব। 5 বসালে তোমার কি হবে, অর্থাৎ যে 2 ইনটু কত হবে 5² + 3, তে 5 × 5 = 25, 50, 25 × 50 আর 3 কত হবে 53। এটা হচ্ছে आंसर। তোমরা ধারাবাহিকভাবে বাকিগুলো বের করে নিতে পারো। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 40 পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবে সবাই।